আপনি যদি পৃথিবীর দিকে তাকান তাহলে লক্ষ্য করবেন যে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র এবং বামতন্ত্র এরা কিন্তু কখনোই তাদের কোনো প্রতিপক্ষ রাখে না। কেউ মাথা উঁচু করে দাঁড়াক, কথা বলুক, এটা তার কোনোভাবেই মেনে নেবে না। সমালোচনা করা তো প্রশ্নই ওঠে না। যারা সমালোচনা করবে তাদেরকে চিরদিনের মতো অন্ধকারে পাঠিয়ে দেয় এই রাজতন্ত্র, স্বৈরতন্ত্র আর বামতন্ত্ররা। আপনি ক্ষমতার দিকে তাকান, পৃথিবীতে যারা এখন আছেন সেই দেশগুলোতে যেখানে এই তন্ত্রমন্ত্র চালু আছে, আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নেই। আমাদের প্রতিবেশী দেশ নেপাল ২৪০ বছরের রাজতন্ত্র বিলুপ্ত হয় সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্রের হাত ধরে। তিনি সম্প্রতি দেশে এসেছেন, এই কয়েকদিনের জন্য হয়তো থাকবেন, আবার চলে যাবেন। ২৪০ বছরের রাজতন্ত্রের যে ধারা নেপালে ছিল তার অবসান ঘটে এই জ্ঞানেন্দ্রের হাত ধরে। কারণ তিনি সাধারণ মানুষ, রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন। আইন প্রশাসন এবং পুলিশ প্রশাসন দিয়ে তিনি মানুষের জীবন অতিষ্ঠ করেছিলেন, শাসন শোষণ দিয়ে। মাওবাদীদের আন্দোলন এবং 1996 থেকে 2006 সাল পর্যন্ত নেপালের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়। এই জ্ঞানেন্দ্র তখন তার প্রশাসন দিয়ে, তার শাসন দিয়ে, তার শোষণ দিয়ে সমস্ত কিছু কক্ষিগত করতে চেয়েছিলেন। কিন্তু কী হলো, শেষ পর্যন্ত তার পারিবারিক যে 240 বছরের যে শাসন, রাজতন্ত্র, তার বিলুপ্ত ঘটে। 2008 সালে সাধারণ মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে ভোট দিয়ে সেখানে বহুদলীয় গণতন্ত্র চালু করে। এর দীর্ঘ ইতিহাস। আপনি যদি নেপালে যেতে চান তাহলে ঢাকা থেকে মাত্র 600 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে। বিমানে 1 ঘন্টা 20 মিনিটের মতো আপনার সময় লাগবে। আপনার কোনো ভিসার দরকার নেই। নেপালে যাবার পর বিমানবন্দর থেকে আপনি ভিসা পেতে পারেন কমসে কম মিনিমাম 30 ডেজ। আর নেপাল ঘুরে আপনি সেখানকার রাজনৈতিক অবস্থা, সেখানকার পরিস্থিতি আপনি জানতে পারেন। নেপালের রাজা জ্ঞানেন্দ্র তার হাত ধরে যে 240 বছরের যে রাজতন্ত্রের অবসান ঘটল, তারপর কিন্তু তিনি দেশ ছাড়া। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম স্বৈরশাসক যারা, এরকম রাজতন্ত্র যারা চালায়, এরকম বামতন্ত্র যারা চালায়, তাদের শেষ পরিণতি কিন্তু এইভাবেও ঘটে। ইয়েস।